আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ বয়েজ? হ্যালো। ইয়েস স্যার। রামিল দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। মূলধন মানে শেয়ার মূলধন 1,25,000 টাকা সংগ্রহ করছে কোম্পানি। 12% হারে ঋণপত্র 37,500, মানে ঋণ গ্রহণ করছে এবং 12% হারে সুদ দিতে হবে। বিক্রয় ভ্যাট সহ অর্থ তোমার ভ্যাট নির্ণয় করে বিক্রয় থেকে মাইনাস করবা।
ভ্যাট নির্ণয়ের সূত্র মনে আছে? বিক্রয় থেকে ফেরত বা অন্য কোনো সমন্বয় থাকলে সেগুলো বিবেচনা করার পর 15% হারে ধরবা, মানে গুণ 15/115। এই সূত্র দিয়ে ভ্যাট বের করে বিক্রয় থেকে মাইনাস হবে। ফেরত, ক্রেডিটটা ফেরত মানে ক্রয় ফেরত। কুরিন সঞ্চিতি 1375, মানে পরিচালন ব্যয়ের মধ্যে কুরিন সঞ্চিতি কুরিন থেকে মাইনাস হবে 1375। কারবারি বার্তা ক্রেডিটে উল্লেখ আছে 3125 টাকা। এই কারবারি বার্তা মানে ক্রয়ের উপর বার্তা, ক্রয় থেকে মাইনাস হবে। কলকব্জার যন্ত্রপাতি, আসবাবপত্র, সুনাম, এগুলো সম্পদে যাবে। মজুদ পণ্য 1113 আছে, 13 সালের অঙ্ক। আর যদি পয়লা জানুয়ারি তারিখের মজুদ পণ্য থাকে, তার মানেই এটা প্রারম্ভিক মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় যদি তোমার বের করা লাগে, তখন লিখতে হবে মজুদ পণ্য 1113। 15% বিনিয়োগ 1712 আছে। 1712 মানে কি? 1712-তে গ্রহণ করছে মজুদ পণ্য, 1712-তে বিনিয়োগ করছে। 12-তে তাহলে 6 মাসের সুদ পাওয়া যাবে, কিন্তু এটা 13 সালের অঙ্ক। 13 সালে পুরো বছরের সুদই পাওয়া যাবে। ক্রয় ভ্যাট সহ বলা আছে 66,375। ক্রয় থেকে ভ্যাট মাইনাস করতে হবে। ক্রয় থেকে ফেরত যদি থাকে, ফেরত মাইনাস করার পর অন্য সবকিছু সমন্বয় করার পরে ক্রয় থেকে ভ্যাট মাইনাস করতে হবে। ক্রয় থেকে ভ্যাট মাইনাস মানে গুণ 15/115। এই সূত্র দিয়ে ভ্যাট বের করে মাইনাস করতে হবে। ডেবিটে যে ফেরত আছে, এটা হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় থেকে মাইনাস শুল্ক, প্রদত্ত ভ্যাট আর একটা দিচ্ছে। বৈদ্যুতিক খরচাবলী পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। মজুরি 4675 আছে, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। বেতন মাসিক 1000 টাকা প্রদেয়, তার মানে প্রতি মাসে 1000 টাকা করে দিতে হবে। তাহলে 12 মাসে দিতে হবে 12,000। কিন্তু এখানে পেমেন্ট করা আছে 11,250 টাকা। 11,250 যেহেতু পেমেন্ট আছে, তার মানে বাকিটা বকেয়া। 12,000-এর মধ্যে 11,250 পেমেন্ট, তাহলে বাকিটা মানে কত টাকা? 750 টাকা বকেয়া স্বরূপ লিখতে হবে। ভাড়া 1 মাসের অগ্রিম প্রদত্ত, তার মানে এখানকার 9,750 টাকা হচ্ছে 13 মাসের। 13 দিয়ে ভাগ করে যে টাকা আসবে, এ টাকা ভাড়া থেকে অগ্রিম হিসেবে বাদ যাবে। মনিহারি 2,675, 25 পরিচালন ব্যয়ে লিখতে হবে। বিমা সেলামি দেওয়া হয়েছে 31/3/14 পর্যন্ত, তার মানে 3 মাসের অ্যাডভান্স আছে এখানে। 3 মাসের অ্যাডভান্স বের করবা। বের করার জন্য বিমা সেলামিকে অলওয়েজ 12 দিয়ে ভাগ হয়, আর 3 মাসের অ্যাডভান্সের কারণে 3 দিয়ে গুণ করতে হবে।
সমন্বয়ে যা আছে তার মধ্যে 2500 টাকার বিক্রিত পণ্য সরবরাহ করা হয়নি। তার মানে এখানে 2500 টাকার পণ্যের মালিকানা কোম্পানির না। সমাপনী মজুত পণ্য ভ্যালুয়েশনের সময় 2500 টাকা মাইনাস হবে। 25,000 থেকে 2500 মাইনাস করতে হবে। 1 জুলাই তারিখে একটা যন্ত্রপাতি ক্রয় 12,000 টাকার 12,500 টাকার, এটা সংস্থাপন ব্যয় 1250 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। মজুরি থেকে 1250 মাইনাস হবে। আর সংস্থাপন ব্যয় দিয়ে যেটা বোঝাচ্ছে 12,500 টাকা রেওয়াবিলের কলকবজার মধ্যেই যোগ আছে। তাহলে 1 জুলাই যদি 12,500 টাকার কিনে থাকে আর রেওয়াবিলে আছে 62,500, তার অর্থ কি যে বছরের শুরুতে ছিল তাদের কলকবজা 50,000 টাকার। 1 জুলাই কৃত 12,500 টাকা এই কলকবজা যন্ত্রপাতির অন্তর্ভুক্ত আছে। তাহলে বছরের শুরুতে ছিল 50,000 টাকার কলকবজা। তাহলে 50,000 টাকার কলকবজার উপর কি করতে হবে? এক বছরের অবচয় ধরতে হবে। আর পরে যেটা সংযোজন করছে 12,500, তার সাথে মজুরির 1250 টাকা যোগ করে 13,750 টাকার উপর 6 মাসের অবচয় ধরতে হবে। প্রাপ্য হিসাবের 750 টাকা আদায়যোগ্য নয়, মানে প্রাপ্য কমে যাবে। আর 10% হারে প্রাপ্য থেকে 750 বাদ দিয়ে 10% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি বিবেচনা করতে হবে। কয়ে জানতে চাইছে যে নিট প্রাপ্য হিসাবের পরিমাণ। স্ক্রিনে কয়ের উত্তর দেখতে পাচ্ছ বয়েজ? কয়ের উত্তর দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখা যাচ্ছে স্যার। এখানে নেট প্রাপ্য মানে রেওয়াবিলের প্রাপ্য আছে 16,250। এখান থেকে সমন্বয়ের অনাদায়ী পাওনা আছে 750। এটা মাইনাস করতে হবে। মাইনাস করার পরে যে টাকা হবে তার উপরে আবার পার্সেন্টেজ ধরে 10% ধরতে বলছে। তাহলে 15,500 টাকার 10% ধরে এটাও মাইনাস হবে। তাহলে নতুন পাওনা সঞ্চিতি হয়ে যাবে 13,950 টাকা। এখানে কোনো কোশ্চেন আছে কারো? হ্যাঁ স্যার। তারপরে বলছে প্রত্যক্ষ আয় নির্ণয় করো। প্রত্যক্ষ আয় ক্ষয়ে, প্রত্যক্ষ আয় মানে বিক্রয় সংক্রান্ত আয়, সেটা আপগ্রেডেড আয়। বিক্রয় ছিল, ফেরতের কারণে বিক্রয় কমে যাবে, এই জন্য মাইনাস করতে হবে। তারপর ভ্যাট ধরার সময় ভ্যাটের যে সূত্র গুণ 15 ভাগ 115, এই সূত্র দিয়ে ভ্যাট নির্ণয় করে মাইনাস করতে হবে। মাইনাস করলেই প্রত্যক্ষ আয় চলে আসতেছে 90,326 টাকা। এখানে কোনো কোশ্চেন কারো বয়েজ? প্রত্যক্ষ আয়ে কোনো কোশ্চেন আছে কারো? না স্যার।
তারপরে যেটা বলছে প্রত্যক্ষ ব্যয় নির্ণয় করো। ক্ষয় প্রত্যক্ষ আয় চাইছে, আবার প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয়ের ভিতরে মূলত বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যে খরচগুলো লিখো সেগুলোই লিখতে হবে, কিন্তু সমাপনী মজুত পণ্য বাদে। মজুত পণ্য শুরুতে রেওয়া মিলে আছে 37,500, লেখার পর ক্রয় থেকে ফেরত বাদ, ক্রয় ফেরত থাকে রেওয়া মিলে ক্রেডিটে। রেওয়া মিলে ক্রেডিটে ক্রয় ফেরত বাদ, কারবারি বাট্টা বাদ, ক্রয়ের কারবারি বাট্টা থাকে ক্রয়ের যেদিকে থাকে তার অপোজিটে, তাহলে ক্রেডিটে থাকে, ক্রেডিটে 3,125 বাদ, তারপরে ভ্যাট বাদ দিবা। ভ্যাট মানে গুণ 15 ভাগ 115 দিয়ে করলে ভ্যাটের পরিমাণ চলে আসবে। দিয়ে ভ্যাট বাদ যাবে, শুল্ক, প্রত্যক্ষ খরচ, প্রদত্ত ভ্যাট দিয়ে যদি কিছু থাকে, প্রত্যক্ষ খরচ। এই ভ্যাট আবার আলাদা, কিন্তু এই ক্রয় বিক্রয়ের ভ্যাট এর মতো না। মজুরি নেওয়া মিলেছিল, এর ভিতরে সংস্থাপন ব্যয় 1,250 টাকা যোগ আছে। 1,250 যোগ থাকার কারণে মাইনাস হয়ে যাবে। এরপর টোটাল প্রত্যক্ষ ব্যয় চলে আসতেছে 1,01,918 টাকা। এখানে কেউ কিছু বলতে চাও? ভয়েস? স্যার প্রদত্ত হ্যাঁ বলো আবার। স্যার প্রদত্ত ভ্যানটা স্যার একবার বুঝাই দেন স্যার। প্রদত্ত ভ্যাট হচ্ছে, এটা আরেক ধরনের প্রত্যক্ষ খরচ, যেটা ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত নাই। মনে করো এরকম হতে পারে যে শুল্ক প্রদানের সময় কিছু ভ্যাট দিতে হয়েছে, এটা যেহেতু প্রত্যক্ষ খরচের মধ্যে পড়ে এই জন্য এখানে দেখাতে হবে। জি স্যার বুঝতে পারছি। এরপরে প্রত্যক্ষ আয়, ওই খ নম্বরেই প্রত্যক্ষ আয় আর ব্যয়ের পার্থক্য নির্ণয় করতে বলছে। এখানে আয়ের থেকে ব্যয় বেশি, আয়ের থেকে ব্যয় বেশি হওয়ার কারণে এখানে প্রত্যক্ষ আয় থেকে ব্যয় বাদ দিলে এটা মাইনাসে চলে আসতেছে। গয়ে বলছে পরোক্ষ ব্যয় নির্ণয় করো। পরোক্ষ ব্যয় মানে কিছুক্ষণ আগে যে ব্যয়গুলো লেখা হলো এগুলো বাদে অন্যান্য ব্যয়। অন্যান্য যত ধরনের ব্যয় সবই পরোক্ষ ব্যয়। তার অর্থ পরিচালন ব্যয়ে যেসব খরচ লিখো এবং অপরিচালন ব্যয়ে যেসব খরচ লিখো সবগুলোর সমষ্টি হচ্ছে পরোক্ষ ব্যয়। বৈদ্যুতিক খরচাবলী 1,625, বেতনের টোটাল 12,000-এর মধ্যে পেমেন্ট করা ছিল 11,250, তাহলে বাদ দিয়ে যোগ করে হচ্ছে 12,000 টোটাল বেতনের জন্য ব্যয়। ভাড়া 13 মাসের ছিল, 13 মাসের বলা মানে 1 মাসের অগ্রিম, তাহলে 1 মাসের অগ্রিম বাদ দিবা। এখানে 9,750 টাকা হচ্ছে 13 মাসের, 1 মাসের হবে 13 দিয়ে ভাগ করলে অগ্রিমের পরিমাণ বের হবে। তারপরে এই অগ্রিম মাইনাস করে দিবা, দেয়া হবে 9,000, তাহলে 13 দিয়ে ভাগ করে অগ্রিমের টাকা আসলো 750।
মণিহারি 2625। মণিহারি যত টাকা আছে এটা লেখা হলো। বিমা সেলামি ওখানে 3 মাসের অ্যাডভান্স ছিল। 3 মাসের অ্যাডভান্স বলার কারণে 750 টাকা হচ্ছে 1 বছরের। সেখান থেকে 3 মাসেরটা বের করবা। 3 মাস বের করলে ভাগ 12 গুণ 3 করলে 187 টাকা আসে। 187 টাকা এরপর বাদ দিবা। অগ্রিম 187 বাদ দিলে 562 টাকা হয়। ঋণপত্রের সুদ। ঋণপত্র গত বছরের 1 জুলাই তারিখে গ্রহণ করা হয়েছিল। তার মানে গত বছরের সুদ হবে 6 মাসের, কিন্তু চলতি বছরের সুদ হবে পুরো বছরের। পুরো বছরের পার্সেন্টেজ আকারে বের করলে তোমার ঋণপত্রের সুদের পরিমাণ হচ্ছে 4500 টাকা। অনাদায়ী পাওনা আদায়যোগ্য নয় বলা ছিল, এটা 750। তার সাথে নতুন পাওনা সঞ্চিতি ধরা হলো। নতুন পাওনা সঞ্চিতি মানে প্রাপ্য থেকে আদায়যোগ্য নয় যে টাকা বলছে এই টাকা বাদ দিয়ে 750 বাদ দিয়ে প্রাপ্য টাকার উপরে পার্সেন্টেজ ধরে 10% ধরে 1550 আসে। যোগ আর রেমিলের ক্রেডিটে যেটা থাকে এটা হচ্ছে সবসময় মাইনাস। ক্রেডিটের পুরাতন পাওনা সঞ্চিতি 1375, এটা মাইনাস করবা, যে টোটাল 925। কলকবজার অবশ্যই যেটা বলা হলো বছরের শুরুতে ছিল 50,000 টাকার, তার উপরে হবে 1 বছরের অবচয়। আর পরে 12,500 টাকার সাথে আবার সমস্ত মজুরি অন্তর্ভুক্ত যত টাকা ছিল সেটা যোগ করে তার উপরে 6 মাসের অবচয় দিয়ে টোটাল হয়ে যাচ্ছে 5,687 টাকা। আসবাবপত্রের অবচয় নর্মালি আসবাবপত্রের উপর ধরবা 750। এখানে কি কি প্রশ্ন আছে বলো, কার কি প্রশ্ন আছে? গয়ে জিজ্ঞেস করছে পরোক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। পরোক্ষ ব্যয়ের ভিতরে যত যা লিখেছো যা কিছু লিখবা প্রত্যক্ষ ব্যয়ের ভিতরে মানে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যা লিখবা, এছাড়া অবশিষ্ট সবকিছুই আসবে এখানে। কি প্রশ্ন আছে বলো? বয়েজ, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। বিনাজ শুনতে পাচ্ছ তুমি? হ্যালো বিনাজ। বিনাজ শুনতে পাচ্ছ? হ্যালো সৈয়দ মিনাজুল ইসলাম। মিনাজ শুনতে পাচ্ছ? অন্য কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো।
আছে কারো কোনো প্রশ্ন আছে? এখানে সাত শুনতে পাচ্ছ? 11,827 কলেজ নম্বর। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। এখানে যদি এই একই উদ্দীপক দিয়ে তোমাকে চলতি সম্পদ বের করতে বলে তাহলে কি কি লিখবা? অন্যরা খাতায় লিখো চলতি সম্পদ যদি উদ্দীপক একই দিয়ে তোমাকে বলা হলো চলতি সম্পদ নির্ণয় করো, তখন কি কি লিখবা? স্যার বিনিয়োগের অনাদায় সুদ। এটা কত দিনের ধরবা? স্যার 1 বছর। কারণ কারণ হচ্ছে স্যার বিনিয়োগ করে হচ্ছে স্যার 1/7/2012, আর অঙ্কটা হচ্ছে স্যার 31শে ডিসেম্বর 2013 সালে, 1.5 বছর পার। হুম, তো 1.5 বছর হওয়ার কারণে 1 বছরে ধরতে হবে স্যার, যেহেতু এটা মানে হিসেবে 1 বছর ধরতে হবে। তারপর বলো। স্যার অগ্রিম ভাড়া প্রদান। এটা কত টাকা লিখবা? স্যার 1 মাসের হবে স্যার। কত হয় তাতে? কিভাবে বের করবা অগ্রিমের পরিমাণ? স্যার 13 দিয়ে ভাগ করে স্যার 1 দিয়ে গুণ করবো। 750 টাকা স্যার। 750। তারপর জি স্যার। স্যার অগ্রিম বীমা সালামি। কত এটা? স্যার 188 টাকা স্যার। এরপর স্যার প্রাপ্য হিসাব থেকে স্যার অনাদায় পাওনা আর নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বাদ যাবে। আর কিছু বলবা? এবং স্যার সমাপনী মজুত পণ্য থেকে স্যার এই 2500 টাকা মাইনাস করতে হবে। এটা কারণ কি বলো তো? কারণ হচ্ছে স্যার এটা স্যার আহ, অসরবরাহকৃত পণ্য, মানে স্যার বিক্রি করে ফেলছি কিন্তু স্যার এখনো কাস্টমারকে সেই পণ্যটা আহ, দেওয়া হয়নি বা পাঠানো হয়নি স্যার। এই জন্য স্যার মাইনাস হবে স্যার, যেহেতু এটা বিক্রিত পণ্য। আর কিছু? আর কিছু দিবা চলতি সম্পদের মধ্যে? স্যার ওই যে বিক্রয় ভ্যাট আর ক্রয়ের ভ্যাট, এই দুইটা স্যার পার্থক্য করে যদি স্যার বিক্রয়ের ক্রয়ের ভ্যাট বড় হয় তাহলে স্যার সম্পদে আসবে চলতি সম্পদ, আর যদি স্যার বিক্রয়ের ভ্যাট বড় হয় তাহলে স্যার চলতি দেওয়া যাবে। এখানে বিক্রয়ের ভ্যাট দেখা যাচ্ছে 13,548 টাকা, তাই না? আর ক্রয়ের ভ্যাট দেখা যাচ্ছে 7,956 টাকা। তাহলে কি করবা এটা? স্যার 7,956 টাকা স্যার। হুম। স্যার এটা স্যার আসবে না স্যার, যেহেতু স্যার আহ, বিক্রয়ের ভ্যাট বড়। আর কিছু? না স্যার আর কিছু আসবে না স্যার, চলতি সম্পদ। বিনিয়োগের টাকা কি চলতি সম্পদে দিবা? জি স্যার। না স্যার বিনিয়োগের টাকা আসবে না স্যার, কিন্তু বিনিয়োগের অনাদায় সুদ সেটা আসবে স্যার চলতি সম্পদ। এরপরে এনামুল শুনতে পাচ্ছ তুমি? এনামুল, এনামুল হক, 11,866 কলেজ নম্বর।
এনামুল হক 11,866 কলেজ নম্বর। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, বাইরে খুব শব্দ হচ্ছে, তার জন্য করে নি বন্ধ করেছি। স্যার এখন জিজ্ঞাসা করেন। এখন তোমাকে একই উদ্দীপক দিয়ে বলা হলো যে চলতি দায় নির্ণয় করো। চলতি দায় নির্ণয় করতে বললে সেখানে কি কি লিখবা? স্যার এখানে স্যার চলতে দেয় স্যার মাসিক বেতন স্যার পদেও স্যার 1,000 টাকা। লিখবা? জি স্যার। 1,000 টাকা লিখবা প্রদেয় বেতন বলে? স্যার একটু সমন্বয় দেখতে হবে স্যার। সমন্বয় দেখতে পাচ্ছ এখন? স্যার বলবা এখন তাহলে? জি স্যার। চলতি দায় আজকে স্যার বলবা? বেতন 1,000। বেতন কত বলবা? হ্যালো? কি কি আসতে পারে মনে হচ্ছে তোমার? বলতে থাকো। স্যার স্ক্রিনটা স্যার দেখা যাচ্ছে না। দেখা যাবে। ক্লাসের স্ক্রিনশট নিলাম। জি স্যার। দেখতে পাচ্ছ এবার? জি স্যার। কি? স্যার 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 ঋণপত্রের সুদ আসবে স্যার। আচ্ছা, কত যাবে? স্যার ঋণপত্রের সুদ কত লিখবা? স্যার ঋণপত্রের সুদ স্যার স্যার 12% স্যার। আচ্ছা, তারপর ঋণপত্রের টাকা কি লিখবা চলতি দায়ে? না স্যার। তাহলে আর কি লিখবা? স্যার স্যার বিক্রয় ভ্যাট স্যার। বিক্রয় ভ্যাট কি করবা? স্যার স্যার বিক্রয় স্যার ভ্যাট স্যার ওই 15% স্যার চলতি দেয় মানে তো মানে সরকারকে পরিশোধ করতে হবে আর কি, তার জন্য মানে বিক্রয় স্যার 1,06,225 মানে 250-এর 15%। 15% কিভাবে বের করে? স্যার গুণ 15 ভাগ 115। এইভাবে? কিছুক্ষণ আগে যেভাবে আলোচনা হয়েছিল ঠিক সেইভাবে এখানে 13,548 থেকে, ও বুঝছো? ও জি স্যার। স্যার ফেরত বাদ দিতে হবে স্যার। তারপর সেখান থেকে এখানকার ক্রয়ের ভ্যাট 7,956 বাদ দিয়ে
এই টাকা হয় সেই টাকা লিখবা প্রদেয় ভ্যাট বলে। জি স্যার। প্রদেয় ভ্যাট বলে ওই টাকা লিখতে হবে। আর কি লিখবা? চলতি দায়, এই সাত পরে দাও। আর কি স্যার একটু লিখবা? সমন্বয় দেখি স্যার। জি স্যার এগুলাই স্যার। বকেয়া ঋণপত্রের সুদ লিখবা। ভ্যাটের যে ব্যাপারটা বললাম, বিক্রয়ের ভ্যাট এটা থেকে দেখুন। ক্রয়ের পর ভ্যাট বাদ দিয়ে যা হয় লিখবা। বকেয়া ভাড়া এখানে হবে 750 টাকা বকেয়া ভাড়া হবে, কারণ 1000 টাকা করে 12,000 দিতে হবে, এর মধ্যে দেয়া হয়েছে 11,250। তাহলে বাকি টাকা স্যার বকেয়া 750 টাকা স্যার। 750 টাকা লিখবা। তো যাই হোক, যারা অংশগ্রহণ করলো তাদের ধন্যবাদ। আজকের মতো শেষ করলাম। যারা অংশগ্রহণ করলো তাদেরকে অনেক ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।